না জানিয়ে কিন্তু সেল করে বিষয়টা। তো এটা করতে গিয়ে ওই যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এই মামলাটা ফেসবুকের বিরুদ্ধে করছে। যাই হোক, ফেসবুকে থাকা ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির সাহায্যে টেক্সাসের বাসিন্দাদের বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নিয়ে তাদের অজান্তেই ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা তা ব্যবহার করছে নিজেদের বাণিজ্যিক স্বার্থে। মামলায় এমনই অভিযোগ করেছেন অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন। তো যাই হোক, এদিকে মামলার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ফেসবুক কর্তৃপক্ষ মেটার মুখপাত্র। তবে এ মামলায় ফেঁসে গেলে বিপুল অঙ্কের জরিমানা গুনতে হতে পারে মেটাকে। ওই মামলার আপডেট হচ্ছে এই পর্যন্ত। এবার আসি 2020 সালের একটা মামলা নিয়ে। ফেসবুকের বিরুদ্ধে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বাণিজ্যিক স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠেছিল এর আগেও। এটা হচ্ছে আমি যেটা একটু আগে বললাম, এটা 2024 সালের কথা। 2020 সালের একটা মামলার কথা এখন বলতেছি। 2020 সালে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিয়াটলে হওয়া অনুরূপ মামলায় $65 কোটি জরিমানা দেয় ফেসবুক। আমি আবারও বলতেছি, 2020 সালে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিয়াটলে হওয়া অনুরূপ মামলা, অনুরূপ বলতে ওই যে ব্যক্তিগত তথ্য কি করা, মানে গ্রাহকের অজান্তে ব্যক্তিগত তথ্যগুলা থার্ড পার্টির কাছে সেল করে দেয়া অথবা এই চুরি করা আর কি, যেটাকে বলি। তো এই ঠিক সেম একটা মামলায় $65 কোটি জরিমানা দেয় ফেসবুক। 2020 সালের কথা এটা। তো দেখেন, এবার 2020 সালে $65 কোটি জরিমানা দেয় ফেসবুক। এবার 2020 সালে ফেসবুক কত টাকা ইনকাম করে সেটা আপনাকে আমি একটু তুলে ধরতেছি। 2020 সালে ফেসবুক রেভিনিউ ইনকাম করে 85 বিলিয়ন প্লাস ডলার, $8,500 কোটি, বাংলা টাকা না কিন্তু, $8,500 কোটি 2020 সালে ইনকাম করছে। ওখান থেকে মাত্র $65 কোটি ক্ষতিপূরণ দিয়েছে। ওই যে একটা মামলায় ফেসে গেছিল, ওই মামলায় $65 কোটি মাত্র ক্ষতিপূরণ দিয়েছে। এটা ভাবা যায় বিষয়টা? আচ্ছা, এটা গেল ফেসবুকের বিষয়টা গেল। এবার আমি গুগলের দিকে চলে যাচ্ছি। গুগলের বিষয়টা হচ্ছে এরকম, বার্তা সংস্থা মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের কাছে $230 কোটি ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে ইউরোপের 13টি দেশের 32টি মিডিয়া গ্রুপ। এটা হচ্ছে গত বছর হয়েছে মামলাটা, 28শে ফেব্রুয়ারি, 2024 সালের 28শে ফেব্রুয়ারি এই মামলাটা হয়েছে। 13টি দেশের 32টি মিডিয়া গ্রুপ এই মামলাটা করেছে। ইউরোপীয় ইউনিয়নের আদালতে এই মামলাটি হয় 2024 সালের 28শে ফেব্রুয়ারি। বার্তা সংস্থা রয়টার্স আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, ইউরোপের যে 13টি দেশের কোম্পানি মামলার বাদী হয়েছে সেই দেশগুলো হলো অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, স্পেন এবং সুইডেন। চিন্তা করেন, এগুলো হচ্ছে আপনার ইউরোপীয় ইউনিয়নের 13টি দেশ এই গুগলের বিরুদ্ধে মামলা করছে। ওই মামলাটা এখনো প্রক্রিয়াধীন। তো এটা এখনো এটার রেজাল্ট আসে নাই, এটা প্রক্রিয়াধীন। এবার আমি 2023 সালের একটা মামলার বিষয়ে একটু আপডেট দিচ্ছি। 2023 সালে ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী সংস্থা ইউরোপীয় কমিশন গুগলকে মোট 22 কোটি ইউরো জরিমানা করেছিল 2023 সালে। এটা হচ্ছে অন্য একটা মামলাতে। এই যেটা একটু আগে বললাম যে 13টি দেশের 32টি মিডিয়া সংস্থা যে মামলাটা করছে, এটা 24 সালের 28শে ফেব্রুয়ারি। 23 সালে যে একটা মামলা হয়েছিল ওই মামলাতে ইউরোপীয় ইউনিয়ন গুগলকে 22 কোটি ইউরো জরিমানা করেছে। 22 কোটি ইউরো। আচ্ছা, তাহলে গুগল 2023 সালে কত ইনকাম করছে সেটা একটু বলি। 305 বিলিয়ন প্লাস ডলার, 305, আমি 305 ধরি, প্লাসটা বাদ দিই। 305 বিলিয়ন ডলার সে ইনকাম করছে 2023 সালে। ওখান থেকে মাত্র আপনার ক্ষতিপূরণ দিয়েছে কত? মাত্র 22 কোটি ইউরো। 305 মানে হচ্ছে $30,500 কোটি, যদি আমার ভুল না হয়। 1 বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি ডলার। 305 বিলিয়ন ডলার সে 2023 সালে ইনকাম করছে গুগল। ওখান থেকে মাত্র 22 কোটি ইউরো জরিমানা হিসেবে দিচ্ছে। তাহলে এখন আমি এখানে বলি, এখানে বর্তমানে যে জায়ান্ট কোম্পানিগুলো আছে সোশ্যাল মিডিয়াতে, প্রত্যেকটা কোম্পানিতে হচ্ছে আমাদের যে আইডি গুলা বা আমরা যে প্রোফাইল গুলা খুলি, এগুলা হচ্ছে আপনার নন ভেরিফাই, টোটালি নন ভেরিফাই। এগুলা আপনি ফেসবুকে আপনি ফেক অ্যাকাউন্ট খুলতে পারেন, কোনো ধরনের আপনার কোনো নিয়ম নীতি নাই।
তারপরে আর আর হচ্ছে যেমন গুগলে আপনি জাস্ট একটা ইউটিউব ওপেন করে আপনি চালাইতেছেন, এখানে কোনো আপনার ওটা ভেরিফাই করতে হচ্ছে না। টোটালি সিস্টেমগুলো হচ্ছে নন ভেরিফাইড। এখানে তারা ভেরিফাই করতেছে না। কেন করতেছে না? কারণ ভেরিফাই করতে গেলে অনেক কাস্টমার কমে যাবে, এই কারণে তারা হয়তো ভেরিফাইটা করতেছে না। আর এদিক দিয়ে আমাদের কোম্পানির হিসাবটা দেখেন। আমাদের কোম্পানি কিন্তু আমাদের কোম্পানিতে যে ও নেট আসবে আপকামিং, মানে ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া যেটা, ওখানে যারা ও নেটে প্রোফাইল ওপেন করবে বা প্রোফাইল খুলবে, একটা একটা অ্যাকাউন্ট করবে, তাদেরকে কিন্তু আপনার কি করতে হবে, এই ও ভেরিফাই বা মানে অ্যাকাউন্ট করার পরে ও মেল দিয়ে ও ভেরিফাই করে তারপরে হচ্ছে তাকে অ্যাকাউন্টটা কন্টিনিউ করতে হবে অ্যাজ এ ও নেট, ও নেটের একজন মেম্বার হিসেবে, সেম 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 টু ফেসবুকের মেম্বারের মতো। তো সেখানে সে অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে সে $10 হচ্ছে আপনার ওয়েলকাম বোনাস পাবে। পাশাপাশি সে এখানে যেমন ফেসবুকে যেমন সে বিভিন্ন ধরনের পোস্ট করে, তারপরে ফেসবুকটা ব্রাউজ করে, এই কারণে এখানে ন্যূনতম একটা ইনকাম পাবে আশা করি। এটা আমি মানে আমার 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 ধারণা থেকে বলতেছি যে ইউজাররা এখানে একটা ইনকাম পাবে, যেটা ফেসবুকে সম্ভব না। ফেসবুকে আপনি 10 বছর ধরেও যদি ফেসবুকটা কন্টিনিউ করেন, আপনার হিসাবের কথা শূন্য, ওখানে কোম্পানি আপনাকে কোনো ইনকাম দিচ্ছে না। আপনি ফেসবুকে প্রোফাইল ওপেন করার সময় আপনাকে কোনো ওয়েলকাম বোনাস দিচ্ছে না, কিন্তু আমাদের কোম্পানি ওয়েলকাম বোনাসও দিচ্ছে, পাশাপাশি আপনাকে একটা ভেরিফিকেশন দিচ্ছে, মানে KYC, নো ইউর কাস্টমার, বা যেটাকে আমরা ও ভেরিফাই বলি। এখানে আমরা যেমন ফাউন্ডাররা ভেরিফাই করব, আপকামিং যে ইউজারগুলো আসবে প্রত্যেকে কিন্তু এখানে ভেরিফিকেশন করে আসতে হবে। ঠিক আছে? এখানে সাধারণ ইউজাররা হচ্ছে ইনকাম পাবে, যেটা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় সম্ভব না। এই যে মামলার ব্যাপারে আমরা যেটা মাথা ব্যথা করতেছি যে আমাদের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মামলা, এই কারণে মনে হয় আমাদের কোম্পানি আলোর মুখ দেখবে না, বা কোম্পানিটা হয়তো এস্টাবলিশ হবে না বা লঞ্চ হবে না, এগুলো হচ্ছে ভুল ধারণা ভাই। এরকম মামলা প্রতি বছরই হয় জায়ান্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে। ফেসবুক বলেন, গুগল বলেন, টুইটার বলেন, তারপরে এই যে টেলিগ্রামের বিরুদ্ধে একটা মামলা অলরেডি চলমান। টেলিগ্রামের সিইও হচ্ছে পাভেল দুরব। উনি ওনার ব্যক্তিগত জেটে দুবাই থেকে ফ্রান্সে যাচ্ছেন। ও মামলা হয়েছে অস্ট্রেলিয়া আদালতে, ওই ফ্রান্সে ল্যান্ড করছেন, ওখানে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তো তারপরে উনি আবার জামিনও নিয়েছেন, এবং ওনাকে $6 লাখ জরিমানা করা হয়েছে। তো পাশাপাশি অলরেডি মামলাটা জামিনে আছে, এবং ওনার বিজনেস কিন্তু চলমান। ওনার টেলিগ্রামের হেড অফিস হচ্ছে দুবাইতে, আমাদের মতোই, আমাদের অনপেসিভের যেমন টোটাল হেডকোয়ার্টার দুবাই। তো ওখান থেকেই উনি ওনার অপারেশন কন্টিনিউ রাখছেন, মামলার জায়গায়, বিজনেসের জায়গায়। আজকে দেখেন জায়ান্ট কোম্পানিগুলা বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করে, ওখান থেকে মাত্র নামমাত্র ক্ষতিপূরণ দিয়ে দেয়। ঠিক আছে, ওরা যদি করাপশন না করে, ওদের বিজনেস নাই। আজকে যদি ফেসবুক বলে যে আপনি ও ভেরিফাই করেন, সরি মানে ভেরিফাই করে অ্যাকাউন্ট করেন প্রত্যেকে, তাইলে ফেসবুকে কয়জন ইউজার পাবে বলেন তো? আমাদের দেশে যারা বিলো 18 ইয়ার্স, মানে NID যাদের নাই, তারা হচ্ছে ফেসবুক বেশি ব্যবহার করে। হ্যাঁ, আজকে তাদেরকে যদি ফেসবুক ভেরিফিকেশন করে করতে বলা হয়, তাহলে সেই তো ফেসবুকটা চালাইতে পারবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সে 18 ইয়ার্স যদি বলে, তাইলে অনেক ফেসবুকের হয়ে যাবে, মানে আহ, কি বলে এটাকে, ইউজার কমে যাবে। ঠিক আছে, সেই কারণে হচ্ছে এখানে এই সমস্যাটা। এবার আসি, আমরা আমরা যদি আমরা বিজ্ঞাপন না চাইতে চাইলেও, ইউটিউব যখন আমরা চালাই, আমাদেরকে বাধ্য করে বিজ্ঞাপন দেখানোর জন্য। ফেসবুক যখন আমরা চালাই, আমরা মনে করেন একটা নাটক দেখতেছি ফেসবুকে, বা একটা যে কোনো ভিডিও ক্লিপ দেখতেছি, দেখতে দেখতে কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি বিজ্ঞাপন চলে আসতেছে, আপনি না চাইলেও ওই বিজ্ঞাপনটা আপনার সামনে চলে আসে। আপনি বিজ্ঞাপন দেখতে চাইলেও আসে, না দেখতে মানে এক প্রকার জোর করে আপনাকে বিজ্ঞাপনটা দেখাচ্ছে। এই যে আপনি বিজ্ঞাপনটা দেখতেছেন, এটার জন্য সে কিন্তু ইনকাম পাচ্ছে। কে? মানে ফেসবুক কর্তৃপক্ষ, সেম গুগল কর্তৃপক্ষ ইনকাম পাচ্ছে। কিন্তু আপনাকে কি কোনো ইনকাম দিচ্ছে? আপনাকে সে বিজ্ঞাপন, যারা বিজ্ঞাপন এখানে দিচ্ছে, বিজ্ঞাপন দাতা থেকে সে কিন্তু কোটি কোটি ডলার ইনকাম করতেছে, লক্ষ লক্ষ ডলার ইনকাম করতেছে, কোটি কোটি ডলার সে রেভিনিউ ইনকাম করতেছে। তা না হলে ওই যে বললাম, সে গুগল, ফেসবুক 2024 সালে 8,500 কোটি ডলার ইনকাম করছে, ওখান থেকে মাত্র $63 কোটি, সরি 63 কোটি, হ্যাঁ 63 কোটি ডলার সে ক্ষতিপূরণ দিয়েছে। তাহলে এগুলো ইনকাম গুলো কোত্থেকে? এগুলো হচ্ছে থার্ড পার্টি থেকে তারা ইনকামটা করে। তো এখন আমি আপনি তো ইউজার,
আমি আপনি এই যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করতেছি, এই যে টেলিগ্রামে যে আমরা কথা বলতেছি, কেউ ওয়াইফাই কানেকশন দিয়ে কথা বলতেছেন, কেউ মোবাইলের ডাটা খরচ করে কথা বলতেছেন, এখানেও কিন্তু টেলিগ্রামের ইনকাম আছে। হ্যাঁ, আমরা মনে করতেছি যে আমরা ফ্রিতে কথা বলতেছি, হ্যাঁ আমরা ফ্রি কথা বলতেছি ঠিক আছে, কিন্তু এই যে ডাটা যে কনজিউম হচ্ছে, এই ডাটা থেকে কিন্তু এই টেলিগ্রাম কর্তৃপক্ষের ইনকাম আছে। এটা হয়তো অনেকেই জানেন, অনেকেরই হয়তো জানা নাই। এখন আমি মূল কথায় আসি, আমাদের সিস্টেমটা হচ্ছে একেবারে পিওর। এই যে আমরা মনে করেন যে 14 লক্ষ প্লাস ফাউন্ডার, আমাদের প্রত্যেকের ডাটা হচ্ছে এখানে সিকিউরড, আমাদের নিজস্ব ডাটা সেন্টারে থাকবে এগুলা। অনেক বড় বড় কোম্পানি আছে যারা অন্যের ভাড়া ডাটা সেন্টার ইউজ করে, যেমন আমাদেরও কোম্পানি শুরু থেকে অ্যামাজনের ডাটা সেন্টার ইউজ করছে, অ্যামাজনকে প্রতি বছর একটা রেভিনিউ দিয়ে আমাদের কোম্পানি এই ডাটা সেন্টারটা, আমাদের সিস্টেমগুলো, আমাদের এই যেমন গো ফাউন্ডার ছিল, গো ফাউন্ডার আমাদের ডাটা সংরক্ষণ ছিল, এরপরে ও ফাউন্ডার আসছে ডাটা সংরক্ষণ, এরপরে ওইএস আসছে, ওইএস এর এই ডাটাগুলো এখন আমাদের নিজস্ব ডাটা সেন্টারে স্থানান্তরিত ট্রান্সফার হয়েছে। তাহলে অনেক বড় বড় কোম্পানি আছে যাদের নিজস্ব ডাটা সেন্টার নাই, সেই জায়গায় আমাদের একটা ডাটা সেন্টার আছে। অনেক বড় বড় কোম্পানি আছে যাদের বুরুজ খলিফাতে কোনো অফিস নাই, সেই জায়গায় ওয়ার্ল্ডের টলেস্ট টলেস্ট বিল্ডিং এ আমাদের একটা অফিস আছে। এটা অনেক বড় বিষয়। অনেক বড় বড় কোম্পানি আছে যে কোম্পানির দুবাইতে কোনো মেট্রো স্টেশন নাই, সেই জায়গায় আমাদের একটা মেট্রো স্টেশন আছে। প্রতি সেকেন্ডে আমাদের কোম্পানির বিজ্ঞাপন এই মেট্রো স্টেশনের মাধ্যমে হচ্ছে। ওয়ার্ল্ডের অনেক বড় বড় কোম্পানি আছে যে কোম্পানিগুলার আহ দুবাইতে 900+ এলইডি স্ক্রিন আছে বিভিন্ন পয়েন্টে, দুবাই মল থেকে শুরু করে ওই পয়েন্টগুলাতে, ওই স্ক্রিনগুলাতে কোনো কোম্পানির বিজ্ঞাপন হয় না। হয় কেএফসি বা এই জাতীয় অনেকগুলো, ম্যাকডোনাল্ড এই জাতীয় অনেকগুলো কোম্পানির বিজ্ঞাপন হয়, কিন্তু আপকামিং একটা কোম্পানি এখনো মার্কেটে আসে নাই, সেই কোম্পানির বিজ্ঞাপন হচ্ছে এই 900+ এলইডি স্ক্রিনে। ওয়ার্ল্ডের আহ আবুধাবিতে আমাদের একটা অফিস আছে, অনেকে জানেন কিনা জানি না, আবুধাবিতে একটা অফিস, আর দুবাইতে হচ্ছে বুরুজ খলিফাতে দুইটা অফিস। 134 ফ্লোরে আমাদের 99 ইয়ার্স এর জন্য লিজ নেওয়া অফিসটা, আর 151 ফ্লোরে এটা ভাড়াই চালিত অফিস। ঠিক আছে, আমাদের ফিনল্যান্ডে অফিস আছে। অদূর ভবিষ্যতে আমাদের কোম্পানি প্রোডাক্ট বেস বা এই মানে ফিজিক্যাল প্রোডাক্ট বেস ম্যানুফ্যাকচার করতে পারে, এটা সম্ভাব্য বিষয়। তাহলে আমাদের ইউকেতে অফিস আছে, আমাদের আমেরিকাতে অফিস আছে, আমাদের সিঙ্গাপুরে অফিস আছে, ইন্ডিয়াতে অফিস আছে, বাংলাদেশে আপকামিং অফিস, মিশরে অফিস আছে। হ্যাঁ, এত কিছুর পরেও কিন্তু আমরা নেগেটিভ, কারণ আমাদের চিন্তা চেতনা ওই থার্ড ওয়ার্ল্ডের, যেহেতু আমরা থার্ড ওয়ার্ল্ডের পাবলিক, সেজন্য আমাদের মানসিকতা হচ্ছে ন্যারো। আমরা অ্যারো মাইন্ডের চিন্তা করি না, আমরা সবসময় আমরা ন্যারো চিন্তা করি। হ্যাঁ, এই কারণে আমাদের মানসিকতা ছোট। কিন্তু আমাদেরকে স্যার থার্ড ওয়ার্ল্ডের এই মানুষগুলাকে উনি ফার্স্ট ওয়ার্ল্ডের লাইফস্টাইল দেওয়ার জন্য উনি প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন। তো যাই হোক, আমি ওই প্রসঙ্গে যাই। আমাদের এখানে যখন কোম্পানি গ্লোবাল লঞ্চ হবে, আমাদের যে ফ্রি প্রোডাক্ট বলেন বা পেইড প্রোডাক্ট বলেন, যেটাই হোক যেটাই আসুক, ওখানে একজন ইউজার আসা মাত্র তাকে আগে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে, এবং উনি ওয়েলকাম বোনাস হিসেবে $10 পাবেন কোম্পানি থেকে। এটা কোম্পানি ইতিপূর্বেও দিয়েছে, গ্লোবাল লঞ্চ হলো, আশা করি এটা থাকবে। তাহলে একটা মানুষ দেখেন, ফেসবুকে একটা মানুষ 10-15 বছর ধরে সে ফেসবুক চালাচ্ছে বা ফেসবুক সে ইউজ করতেছে, কিন্তু তার কি কোনো ইনকাম আছে? এজ এ নর্মাল ইউজার সে যদি রিল তৈরি করে, সে যদি তার ইয়াটা যদি বাণিজ্যিকভাবে যদি করে, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। আমি সাধারণ ইউজারের কথা বলতেছি। আমাদের এখানে দেখেন, সে ইউজার হলেও $10 পেয়ে যাচ্ছে, সাথে সাথে আমাদের এখানে অনেক সিস্টেম থেকে তাকে ইনকাম দিবে কোম্পানি। ওই যে বললাম, আমাদের এখানেও কিন্তু একসময় বিজ্ঞাপন দাতা আসবে, বড় বড় কোম্পানির বিজ্ঞাপন, যারা যারা বিজ্ঞাপন দাতা কোম্পানিগুলো আমাদের এখানে বিজ্ঞাপন দিবে, যেভাবে দিচ্ছে হচ্ছে আপনার ইয়াতে ফেসবুকে, ইউটিউবে। 2024 সালে যে মামলাটা 13টা দেশ করছে, 13টা দেশের 32টা মিডিয়া, এগুলো হচ্ছে বিজ্ঞাপনকে কেন্দ্র করে মামলাটা গুগলের বিরুদ্ধে হয়েছে, যে গুগল কোনো যাচাই বাছাই না করে, জাজমেন্ট না করে বিজ্ঞাপন নিচ্ছে এবং কম দামে নিচ্ছে, যে কারণে ওই মিডিয়া বলতে আমি আপনাদেরকে এখানে একটু ক্লিয়ার করে বলি, যেমন আমাদের বাংলাদেশের যে চ্যানেলগুলো আছে, টিভি চ্যানেল, এগুলাকেই মিডিয়া বলে। টিভি চ্যানেলে দেখেন আপনার বিভিন্ন ধরনের নাটকের মধ্যে বিজ্ঞাপন দেয়,
তারপরে সারা দিন বিভিন্ন অনুষ্ঠান চলে, পাশাপাশি ওখানে মাঝে মাঝে বিজ্ঞাপন পরিচালিত হয়। ঠিক তদ্রুপ ওই 13টা দেশের 32টা মিডিয়া, এগুলো হচ্ছে চ্যানেল, ওই দেশের চ্যানেল। ওই চ্যানেলগুলা গুগলের কারণে তারা ভালো মানে বিজ্ঞাপন পাচ্ছে না, কারণ গুগল মনে করেন যে কথার কথা, ফর এক্সাম্পল 100 টাকায় বিজ্ঞাপনটা নিয়ে নিচ্ছে, কিন্তু ওরা কিন্তু 100 টাকা দিয়ে বিজ্ঞাপনটা দিয়ে পোষাতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ ওদের তো কস্ট বেশি, চ্যানেলগুলোর কস্ট বেশি। সেই কারণে তারা এই খরচটা পোষাইতে পারে নাই, সেজন্য তারা 13টা দেশের 32টা মিডিয়া মিলে গুগলের বিরুদ্ধে মামলাটা করছে। বিজ্ঞাপনটা তারা জাজমেন্ট মানে যেন তেন ভাবে বিজ্ঞাপনগুলো নিয়ে নিচ্ছে মার্কেট থেকে। সে কারণে আর এখন যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, এখন সবার হাতে হাতে হচ্ছে মোবাইল, এখন তো মানুষ আগের মতো টেলিভিশন দেখে না। আমি ইউরোপ কান্ট্রি, আমেরিকা কান্ট্রি, আমেরিকান ইউরোপ এগুলোর কথা বাদই দিলাম, আমাদের বাংলাদেশেও তো এখন অনেকেই টেলিভিশন বিমুখ হয়ে গেছে। আমার বাসায় 28 ইঞ্চি এলইডি টিভি আছে, আমি টিভি দেখি না অনেকদিন ধরে, সবকিছু ফোনে হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিশেষ কোনো কিছু দেখতে চাইলে সেটা ফোনে দেখতেছি, ফোনে তো সবকিছু পাচ্ছি, এটা নকদর্পণে আছে। টিভি দেখার সময় কোথায়? ওই কোনো সময় যদি ফুটবল ম্যাচ টেস হয়, ক্রিকেট ম্যাচ টেস হয়, তখন মন চাইলে একটু টিভির সামনে গিয়ে বসি। তো এভাবে আসলে এটা গুগলের বিরুদ্ধে মামলা করলো। গুগল কিন্তু এখানে বলেছে যে এটা খামখেয়ালিপূর্ণক, এটা সুবিধাবাদী হিসেবে গুগল আখ্যা দিচ্ছে যে এটা সুবিধাবাদী হিসেবে এই মামলাটা করা হয়েছে। এই ধরনের একটা জবাব গুগলের আইন মানে আইনি ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে। আসলে কিন্তু ধরতে গেলে এটা সময়ের সাথে এটা হচ্ছে গুগল, হ্যাঁ গুগল অবশ্যই এখানে ইয়ে করতেছে, কি বলে এটাকে, মানে কারচুপি করতেছে। কারচুপি করলেও আগামী দিনে কিন্তু আপনার টেলিভিশনের এই যুগটা এখন আর নাই। ধরতে গেলে এখন মানুষের চোখ টেলিভিশনের পর্দা থেকে সরে আপনার মোবাইলের স্ক্রিনে চলে আসছে। টেলিভিশনের পর্দা থেকে অটোমেটিক্যালি এটা সরে আমাদের চোখ হচ্ছে এখন মোবাইলের স্ক্রিনে চলে আসছে। একসময় বিজ্ঞাপন হতো বিলবোর্ডে, নিউজ পেপার হতো, বিলবোর্ডে হতো, তারপরে টেলিভিশনও হতো। এখন ওখান থেকে সরাসরি বিজ্ঞাপনটা এই যে অ্যান্ড্রয়েডের বা মানে বিশেষ করে মানে এই যে আপনার মানে হ্যান্ড মোবাইলের স্ক্রিনে চলে আসছে। আমি বিজ্ঞাপনের বিষয়টা নিয়ে আবার বলতেছি। আমাদের কোম্পানি যখন গ্লোবালি লঞ্চ হবে, আমি ও নেট বিষয়টার উপর জোর দিচ্ছি। ও নেটটা যখন আমাদের, যেমন আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডার আছি, আমরা প্রত্যেকেই তো আমাদের ও নেট চালাবো। পাশাপাশি আমাদের ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ সার্কেলে আমরা এটা কি করব, তাদেরকে আমরা সাজেস্ট করবো এটা করার জন্য, কারণ সে এটা ওপেন করলে $10 পাবে। পাশাপাশি তাকে আমরা বলবো যে এটা তুমি ব্রাউজ করলে এখানে আরো অনেক কিছু ইনকাম পাবে। তাহলে আমাদের প্রত্যেকের ডাটা, ফাউন্ডার প্লাস হচ্ছে আগামী দিনে আপকামিং ইউজার, প্রত্যেকের ডাটা এখানে সিকিউর থাকবে। এবং একজন ইউজার যেহেতু বিভিন্ন প্রোগ্রাম আমাদের এখানে ইউজ করবে, সেই কারণে অ্যাডস এমন একটা ইনকাম স্ট্রাকচার প্ল্যান করবে যে সাধারণ ইউজার হিসেবে একটা ইনকাম এখানে পাবে। ওই যে বললাম, গুগল কর্তৃপক্ষ, ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে বাধ্য করতেছে বিজ্ঞাপন দেখার জন্য, কিন্তু এই বিজ্ঞাপন দেখে আপনাকে সে দেখিয়ে অথবা আপনি দেখার জন্য এখান থেকে কোনো ইনকাম পাচ্ছেন না। বাট আমাদের কোম্পানিতে একটা সুনির্দিষ্ট ইনকাম এই কারণে পাবে। বিজ্ঞাপন কোম্পানিগুলা মানে যেই প্রোডাক্ট বেস যে কোম্পানিগুলো আছে, বিজ্ঞাপন এজেন্সিগুলা, এটা ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে, বিশেষ করে ইউকেতে হচ্ছে বিজ্ঞাপনের ভান্ডার এজেন্সি আছে ইউকেতে বিজ্ঞাপনের জন্য, বিজ্ঞাপন দেওয়ার জন্য বিভিন্ন চ্যানেলে। তো ওই আমাদের আমাদের কোম্পানি তো হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি, আমাদের তো আর বাংলাদেশ বেস কোম্পানি না। কথার কথা, এমন একটা সময় আসবে বাংলাদেশের অনেক বিজ্ঞাপনও আমাদের এই ও নেটের মাধ্যমে আমরা দেখতে পাবো। এমন একটা সময় আসবে, সেটা 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 আপকামিং। তো যাই হোক, যখন এখানে বিভিন্ন কোম্পানি বিজ্ঞাপনগুলো দিবে, কিসের বেসিসে দিবে? এটা হচ্ছে ম্যান পাওয়ারের বেসিসে। ম্যান পাওয়ার বলতে ইউজারের বেসিসে। আজকে দেখেন গুগলে অনেক ইউজার, ফেসবুকে অনেক ইউজার, ঠিক আছে, ফেসবুকে অনেক ইউজার, প্রায় 500 বিলিয়ন মতো ফেসবুকে ইউজার হবে। 500 কোটি, পৃথিবীতে 800 কোটি মানুষের বসবাস, 500 কোটি মতো ফেসবুকে ইউজার হবে ওয়ার্ল্ড ওয়াইড। তো আমাদের মনে করেন, আমাদের যদি 200-300 কোটিও যদি বা 100 কোটি, বেশি না, বেশির দরকার নাই, আমাদের যদি 100 কোটি হয়, একটা জিনিস খেয়াল করেন, আমি একটু এটা ক্ল্যারিফাই করতেছি। আমাদের মনে করেন 100 কোটি ইউজার, ফর এক্সাম্পল গুগলের, সরি ফেসবুকের 500 কোটি ইউজার। আমি ফেসবুকের সাথে আমাদের তারতম্য করতেছি না, কিন্তু একটা ফ্যাক্ট আমি তুলে ধরতেছি এখানে। আমাদের 100 কোটি ইউজার, 1 বিলিয়ন ফর এক্সাম্পল, আর ফেসবুকের হচ্ছে 500 কোটি ইউজার। এখানে তফাৎটা দেখেন, আমাদের 100 কোটির প্রত্যেকে হচ্ছে ভেরিফাইড ইউজার, মানে প্রত্যেকের হচ্ছে কেওয়াইসি করা। আর ফেসবুকের 500 কোটি হলেও ওখানে কোনো কেওয়াইসি সিস্টেম ওরা রাখে নাই। তফাৎটা দেখেন। তখন তখন নির্দ্বিধায়, নিঃসন্দেহে
এজেন্সিগুলা, বিজ্ঞাপনদাতা এজেন্সিগুলা আমাদেরকে খুঁজে নিবে বা আমাদেরকে কি করবে, তারা মানে প্রাধান্য দিবে বিজ্ঞাপন দেওয়ার জন্য। কারণ আমাদের এখানে সবাই হচ্ছে আইডেন্টিফাই করা, মানে কেওয়াইসি করা, মানে প্রত্যেকে হচ্ছে রিয়েল কাস্টমার। ওই যে আলো ছায়া, তারপরে হচ্ছে নীল আকাশের পরী, এই নামে কোনো ফেসবুক না। আমার নাম শাহিদ, আমার নামে হচ্ছে আমার প্রোফাইল, ও নেটের প্রোফাইল। স্টেপ মাইনুল ইসলাম, স্টেপ মাইনুল ইসলামের নামে হচ্ছে ও নেট প্রোফাইল। আপনি যে যা যা যে তার নামে হচ্ছে ও নেট প্রোফাইল। এখানে কোনো আলো ছায়া, আলো আদারি, লুকোচুরি, তারপরে হচ্ছে মানে ওই নীলাঞ্জনা, নীলপরি এই নামে কোনো অ্যাকাউন্ট থাকবে না। 100 কোটি যদি 100 কোটি যদি আমাদের প্রোফাইল থাকে, প্রত্যেকটা প্রোফাইল হচ্ছে ভেরিফাইড প্রোফাইল। এই কারণে বিজ্ঞাপনদাতা কোম্পানিগুলা, বিজ্ঞাপনদাতা এজেন্সিগুলা আমাদেরকে কি করবে, মানে বিজ্ঞাপনগুলা প্রোভাইড করবে, কারণ আমাদের এখানে রিয়েল। এবং আমি যেটা মনে করি, অ্যাশ স্যার আশা করি অন্যান্য কোম্পানি থেকে আমাদের এখানে বিজ্ঞাপন দেওয়ার জন্য, যেহেতু আমাদের স্টার্ট আপ কোম্পানি, অন্যদের তুলনায় কিছুটা উনি ডিসকাউন্ট দিয়ে রাখবেন এজেন্সিগুলোর জন্য। তাইলে এভাবেই কিন্তু আমাদের ইনকাম এখান থেকে আসবে, কোম্পানি ইনকাম করবে। এবং পাশাপাশি ওই যে বললাম যে ফ্রিতে এখানে যারা সরি যে ইউজাররা যে বিজ্ঞাপনগুলো দেখবে বিভিন্ন সিস্টেমে, যেমন আমরা ফেসবুকে এখন যেভাবে দেখতেছি, ইউটিউবে ভিডিও ক্লিপ দেখার সময় যেভাবে দেখতেছি, ঠিক সেম আমাদের এখানেও বিভিন্ন সিস্টেমে এই বিজ্ঞাপনগুলো প্রচারিত হবে। এবং এই বিজ্ঞাপনগুলো যা আমি আপনি দেখবো, বা আমাদের যারা আপকামিং ইউজার আসবে তারা যে দেখবে, এই কারণ তারা একটা ন্যূনতম ইনকাম এখান থেকে পাবে। পেয়ে মনে করেন কথার কথা, সে আমাদের অনেকগুলা ফ্রি প্রোডাক্ট ইউজ করতেছে, ইউজ করতে করতে তার যদি মনে করেন একটা $100 মতো যদি একটা ক্যাপিটাল হয়ে যায়, তখন সে আমাদের একটা পেড প্রোডাক্ট ইউজ করতে পারতেছে। এভাবেই কিন্তু আমাদের এখানে ইউজাররা ডাইভার্ট হবে, আদার্স কোম্পানি থেকে আমাদের এখানে ডাইভার্ট হবে। এমন না যে আমরা যদি মনে করি যে ফেসবুক এত এত মানে ইউজার নিয়ে বসে আছে, ইউটিউব এত এত ইউজার নিয়ে বসে আছে, তাইলে আমরা কোথায় ইউজার পাবো। এটা কিন্তু মানে এটা বিষয়টা এমন না যে আমাদের ইউজার ওদের থেকেই ডাইভার্ট হবে। কেন হবে? কারণ আমাদের এটা হচ্ছে একটা রিয়েল প্ল্যাটফর্ম। এবং ওরা এখন যেভাবে ইনকামটা করতেছে, একমাত্র আমি বলি সোশ্যাল মিডিয়ার ইনকাম হচ্ছে বিজ্ঞাপনের উপর। বিদেশে আউট কান্ট্রিতে, ইউরোপ, আমেরিকা, এই কান্ট্রিগুলো হচ্ছে বিজ্ঞাপন, মানে বিজ্ঞাপন দিয়ে এই সোশ্যাল মিডিয়াগুলোকে বিজ্ঞাপন, মানে সোশ্যাল মিডিয়া এই বিজ্ঞাপন থেকে হচ্ছে একটা রেভিনিউর, মানে মোস্ট ইম্পর্টেন্ট রেভিনিউর মেজরিটি পার্সেন্ট ইনকাম করে হচ্ছে বিজ্ঞাপন থেকে। এটা আপনারা অনেকে অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন। বিজ্ঞাপন হচ্ছে তাদের রেভিনিউর একটা বড় অংশ, ইনকামের একটা বড় অংশ। তো এই যে বললাম, যেমন মনে করেন এই যে 24 সালের 28শে ফেব্রুয়ারি 13টা দেশ, ইউরোপীয় ইউনিয়নের 13টা দেশের 32টা মিডিয়া গুগলকে যে মামলাটা করছে, মামলাটা এখনো তদন্তাধীন। তাইলে এই মামলাটা কেন করছে? কারণ ওই যে বললাম যে টিভি, ওখানকার মিডিয়া বা টিভি চ্যানেলগুলোর ইনকাম গুগলের কারণে ব্যাহত হচ্ছে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে গুগলের কারণে ব্যাহত হচ্ছে, তাইলে ওই যেখানে তারা বিজ্ঞাপনগুলো দিচ্ছে, বিজ্ঞাপনী যে সংস্থাগুলো আছে, তারা বিজ্ঞাপনগুলো গুগলকে কেন দিচ্ছে? কারণ গুগল অন্যান্য যে মিডিয়াগুলো আছে বা টিভি চ্যানেলগুলো আছে তাদের থেকে কম মূল্যে বিজ্ঞাপনগুলো প্রচার করতেছে। এই কারণে গুগল কিন্তু এখানে বিজ্ঞাপনগুলো পাচ্ছে। তাহলে আমাদের কোম্পানি যখন আসবে, আমাদের কোম্পানিও কিন্তু বিজ্ঞাপনের রেট মনে করেন গুগলের চাইতে একটু যদি কম নেয়, তাহলে গুগল এখানে আমাদেরকে কোনো কিছু করতে পারবে না। কেন? তারাও হচ্ছে ইন্টারনেট প্রোভাইডার, সোশ্যাল মিডিয়া। আমরাও মনে করেন একটা ইন্টারনেট প্রোভাইডার, টেকনোলজি বা সোশ্যাল মিডিয়া। এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আমাদের প্রত্যেকের এখানে অ্যাকাউন্ট থাকবে ভেরিফাইড অ্যাকাউন্ট। ঠিক আছে? আমাদেরকে কোনো কোম্পানি বা কোনো সিস্টেম আমাদেরকে এভাবে বলতে পারবে না যে আমরা গ্রাহকের তথ্য চুরি করতেছি, কারণ আমাদের নিজস্ব ডাটা সেন্টারে গ্রাহকের তথ্য থাকবে। এবং গ্রাহক ওয়েলকাম বোনাস হিসেবে আমাদের এখানে $10 পাচ্ছেন। এবং প্রত্যেকটা গ্রাহককে কিন্তু একটা এগ্রিমেন্ট সাইন করতে হবে। আমরা হয়তো এনডিএ সাইন করব, আর তারা হয়তো অ্যাফিলিয়েট মার্কেটিং এরকম একটা সাইন করবে, এগ্রিমেন্ট সাইন করবে। ওই অ্যাফিলিয়েট মার্কেটিং সাইনে ওইগুলো থাকবে যে আপনার প্রয়োজনে কোম্পানি এই ডাটাগুলো কি করতে পারবে, প্রোভাইড করতে পারবে। ওই যে বিজ্ঞাপনী সংস্থাগুলোকে এই ডাটাগুলো প্রোভাইড করবে, বিজ্ঞাপনী সংস্থাগুলো আমাদের এখানে বিজ্ঞাপন দিবে। এবং ওই বিজ্ঞাপন থেকে যখন একটা ইউজার যখন ইনকাম পাবে, তখন তো মনে করেন আমাদের থার্ড পার্টি কেউ তো আমাদেরকে আর মামলা দিতে পারবে না, কারণ এখানে তো গ্রাহক উপকৃত হচ্ছে। এখানে তো গ্রাহককে অনুপকৃত করে বা গ্রাহকের ক্ষতি করে তো তার ডাটাগুলো তো সেল করতেছে না। হ্যাঁ, ডাটাগুলো কোম্পানির কাছে আছে, কোম্পানি থার্ড পার্টিকে দিচ্ছে। এই যে অনুমোদনটা আমাদের এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে একটা এগ্রিমেন্ট থাকবে সাধারণ ইউজারের জন্য, ওখানে কিন্তু এগুলা উল্লেখ থাকবে।
হ্যাঁ, তো এই হিসাবে চিন্তা করে দেখেন, আজকে মনে করেন যে সোশ্যাল মিডিয়া গুলো আজকে কোনো কিছু ছাড়া, হ্যাঁ, আপনি যদি 500 কোটি, যদি 500 কোটি না, এমনিতে আমি গত বছর একটা সার্চ দিয়ে দেখছিলাম 280 কোটি ইউজার হচ্ছে ফেসবুকে মাত্র। এই বছর এতদিনে হয়তো 300 কোটি হইতে পারে। গত বছর আমি দেখছিলাম, গত বছর একটা কারণ আমি দেখছিলাম সার্চ করে, 280 কোটি ইউজার হচ্ছে ফেসবুকে অল ওভার দা ওয়ার্ল্ড। তাহলে 800 কোটি মানুষের মধ্যে, এটা বর্তমানে 300 কোটি ধরেন, তাহলে 300 কোটি মানুষের আইডির মধ্যে সবগুলো আইডি হচ্ছে ফেক আইডি ধরতে গেলে। মানে ওখানে যেহেতু ভেরিফিকেশন নাই, আমি ফেক আইডি এর জন্য বলতেছি, ওখানে আবার কতগুলা বেস মানে বেসদারি কতগুলো আইডি দেখবেন, এই আইডি গুলো হচ্ছে আবার ভেরিফাইড আইডি। কিন্তু এরকম কয়টা আইডি আছে আমরা যারা এখানে শুনতেছি, আশা করি আমাদের কারো আইডি ভেরিফাইড না, আমার নিজের আইডি ভেরিফাইড না। এই ভেরিফাইড আইডি করতে গেলে আপনাকে অনেক টাকা ওখানে তাদেরকে দিতে হবে। আর আমাদের কোম্পানি তো ভেরিফিকেশন করার জন্য ফ্রি, আমাদের কেওয়াইসি করবে ফ্রি, এবং ওয়েলকাম বোনাস হিসেবে উনি অলরেডি $10 পেয়ে যাবেন। চিন্তা করেন কত কত তফাৎ। ওখানে ভেরিফাই, আপনার পেজটা ভেরিফিকেশন করার জন্য ফেসবুক কোম্পানিকে আপনাকে টাকা দিতে হবে। টাকা দিয়ে আপনার পেজটা ভেরিফিকেশন আপনার ফেসবুক আইডিটা ভেরিফিকেশন করবেন। আর এখানে উল্টা আমাদের কোম্পানি ওয়েলকাম বোনাস হিসেবে $10 দিবে আমাদের ইউজারকে, পাশাপাশি কেওয়াইসি থাকবে ফ্রি। তাইলে তফাৎটা আপনি চিন্তা করে দেখেন। এবং বিজ্ঞাপনী সংস্থাগুলা যেখানে রিয়েল কাস্টমার আসবে তাদেরকে খুঁজে বের করবে, রিয়েল কাস্টমার। আজকে দেখেন এই ওয়েস্টার্ন মডার্ন এই 13টা কান্ট্রি যেগুলোর আমি নাম বললাম, যে 32টা মিডিয়া, তারা কেন মামলাটা করছে? কারণ তারা এই গ্রাহক পাচ্ছে না। তাদের যে এই চ্যানেলগুলা এখন দেখে না টেলিভিশন মানুষ, ওই দেশে হোক আর এই দেশে হোক, মানুষ এখন টিভি দেখে না। ওই যে বললাম, মানুষের চোখ এখন টিভি পর্দা থেকে সরে অটোমেটিক্যালি ডাইভার্ট হয়ে এখন এই মোবাইলের স্ক্রিনে চলে আসছে। এটা এটা হচ্ছে সময়ের সাথে সাথে হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, আমাদের ইনকাম গুলো কোত্থেকে আসবে, কিভাবে আসবে? আমি একটা ফ্রি প্রোডাক্টের ইনকামের কথা বললাম আপনাদেরকে। ওনেট হচ্ছে আমাদের ফ্রি প্রোডাক্ট। এই ওনেট থেকে আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম হবে। এটা ডেফিনেটলি ট্রু, আপনি বিশ্বাস করেন আর না করেন। এটা হচ্ছে সময়ের সাথে সাথে ঘটবে। এবং যেটা বললাম, আমাদের যে কাস্টমারগুলো, এই কাস্টমারগুলো সম্পূর্ণ ভেরিফাইড কাস্টমার থাকবে। এই কারণে বিজ্ঞাপনদাতা এজেন্সিগুলো আমাদের কোম্পানিকে প্রায়োরিটি দিবে, প্রাধান্য দিবে বিজ্ঞাপন দেওয়ার জন্য। ঠিক আছে? এই কারণেই ভাই আজকে গুগল বলেন, ফেসবুক বলেন, জায়ান্ট কোম্পানিগুলো আমাদের পিছনে লেগেছে। ঠিক আছে? আমাদের গতিটা তারা স্লথ করার জন্য বিভিন্ন কার্যকলাপ তারা অব্যাহত রেখেছে। তো আল্লাহ যদি রাজি থাকে, আমাদেরকে ইনশাল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না। অলরেডি আমরা অনেক ক্ষতি আমরা ফেস করে আসতেছি, এবং আমরা ইনশাল্লাহ গ্লোবাল লঞ্চের দ্বার পর্যায়ে এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে মামলা, এটা নিয়ে আপনারা ভয় পাবেন না। এরকম মামলা জায়ান্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রতি বছরই হয়, এবং তারা প্রতি বছরই ক্ষতিপূরণ দেয়। তারা ট্রিলিয়ন ডলার ইনকাম করে, ওখান থেকে নামমাত্র 150 কোটি 100 কোটি এরকম ক্ষতিপূরণ দেয়। এটা কোনো বিষয় না। ঠিক আছে? এগুলো দেওয়া কোনো বিষয় না। আমাদের কোম্পানি একটা রিয়েল পিওর কোম্পানি। আমাদের কোম্পানির নামে অদূর ভবিষ্যতে এরকম মামলা কেউ দিতেই পারবে না, কারণ সিস্টেমই নাই। আমরা তো করাপশন করে কোনো কাজ করব না, আমাদের কাজটা তো কারেকশন। ওরা হচ্ছে করাপশনের মধ্যে আছে। হ্যাঁ, তো এই যে জিটেক্স একটা যে সম্মেলন হয়ে গেল 2023 সালে, ওখানে আপনারা আমাদের কোম্পানির পারফরমেন্স দেখছেন। একটা আপকামিং কোম্পানি, হ্যাঁ, যার হচ্ছে আপনার দুবাই মেট্রো স্টেশনে হচ্ছে একটা 10 ইয়ার্স এর জন্য একটা প্ল্যাটফর্ম আছে, যেখানে ডিরেক্টলি বিজ্ঞাপন হচ্ছে। দুবাইতে প্রতি বছর 200 কোটি প্লাস হচ্ছে মানুষ ভিজিটে আসে উন্নত কান্ট্রি থেকে। আমাদের এই বাংলাদেশ, এশিয়া, এগুলা মানে এই দেশগুলো থেকে না, মানে এই সাইড থেকে না, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশ থেকে না। আমরা তো এখান থেকে ওখানে কাজ করতে যাই, কিন্তু মডার্ন কান্ট্রির মানুষেরা প্রতি বছর 200 কোটি প্লাস মানুষ দুবাইতে আসে। তারা প্রতিনিয়ত আমাদের এই যে ইয়াটা দেখতেছে, এটা ডিরেক্ট বিজ্ঞাপন। কোথায়? এই যে মেট্রো স্টেশন। পাশাপাশি হচ্ছে আমাদের লাইটিং শো হয়েছিল, এই লাইটিং শো গুলা তারা দেখছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের 900 এলইডি স্ক্রিন আছে দুবাই সরকারের বিভিন্ন পয়েন্টে। দুবাই সরকারের 900 এলইডি স্ক্রিনে আমাদের কোম্পানির বিজ্ঞাপন হচ্ছে প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে হচ্ছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের ডিজিটাল হচ্ছে আপনার বিলবোর্ড আছে অনপাসিভের। একটা কোম্পানি এখনো আসে নাই। এই কোম্পানি এত কিছু করে যাচ্ছে, তাইলে কি জায়ান্ট কোম্পানিগুলোর মাথা ব্যথা করবে না ভাই? অবশ্যই করবে। আপনি যদি আপনার এলাকায় আপনার চেয়ারম্যান মেম্বারকে মানে টেক্কা দিয়ে যদি কোনো কাজ করতে যান, তাদের তো মাথা ব্যথা হয়ে যাবে, তাই না? তদ্রুপ এটাও হচ্ছে সেম একটা বিষয়। এরা হচ্ছে পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে। হ্যাঁ, তবে তাদের নেতৃত্বের ধরনটা হচ্ছে করাপশন,
মানে তারা দুর্নীতিগ্রস্ত। দুর্নীতি না করলে কিন্তু তারা এত ইনকাম করতে পারবে না। ওরা দুর্নীতি করে ইনকাম করে, আবার একটা ক্ষতিপূরণ দিয়ে, ক্ষতিপূরণ হিসেবে সামান্য কিছু অর্থ ক্ষতিপূরণ দেয়। 100 ভাগের 1 ভাগও না। $8,500 কোটি ইনকাম করছে ফেসবুক 2023 সালে। মাত্র 63 কোটি সে ক্ষতিপূরণ দিছে। কোথায় কি? 8,500 কোটি ইনকাম, 63 কোটি ক্ষতিপূরণ দিছে। ঠিক আছে, তা আমাদের কোম্পানির এখানে দুর্নীতি করার কোনো সুযোগই নাই। আমাদের কোম্পানিকে বললাম তো, বিজ্ঞাপনদাতা এজেন্সি গুলা আমাদেরকে খুঁজে নিবে। ঠিক আছে, শুধু আমরা না, আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডার না, আমাদের জন্য অনেক অনেক কোম্পানি ওয়েট করতেছে, অনেক অনেক ইউজার ওয়েট করতেছে। ওই যে বললাম, দুবাইতে 200+ কোটি হচ্ছে প্রতি বছর মানুষ দুবাই ভিজিট করতেছে, তারা এই যে অনপ্যাসিভটাকে দেখতেছে। এটা কি? তখন এরা সার্চ করতেছে, সার্চ করতে গিয়ে দেখে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি, এআই। ওরা তো আমাদের চাইতে ওরা শিক্ষিত, ওরা জ্ঞানগর্ভ মানুষ। ঠিক আছে, আমরা যেমন আমরা তৃতীয় বিশ্বের নাগরিক, আমাদের চিন্তা চেতনাও ন্যারো মাইন্ডেড, আর ওরা হচ্ছে অ্যারো মাইন্ডেড। ওদের চিন্তা চেতনা অনেক বড়। ঠিক আছে, ওরা এগুলা নিয়ে প্রতিনিয়ত ওরা এগুলা নিয়ে জাস্টিফাই করতেছে, ওরা এগুলা নিয়ে প্রতিনিয়ত হচ্ছে রিচার্জ করতেছে। এআই বলতে ওদের আর কিছু বলা লাগে না। আমাদের জন্য এগুলো হচ্ছে রূপকথার গল্প। ঠিক আছে, এআই কি আমাদের জন্য রূপকথার গল্প। আজকে দেখেন, এই যে দুবাইতে 125টা ট্রেন, মেট্রো ট্রেন চলাচল করে, 125টা ট্রেন, মেট্রো ট্রেন সারাদিন, সারাদিন রাত 12টা পর্যন্ত। সকাল ইয়া থেকে সকাল মেবি 6টা থেকে, মনে হয় 6টা থেকে রাত 12টা পর্যন্ত 125টা ট্রানজাকশন হয়। 125টা, 2টা লাইনে, গ্রিন লাইন এবং হচ্ছে রেড, গ্রিন জোন এবং রেড জোন, 2টা জোনে 53টা স্টেশন মিলে। হ্যাঁ, এই যে 125টা ট্রেন যে চলাচল করে, আপনি জানেন এগুলো হচ্ছে এআই চালিত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি। দুবাইতে অনেক আগে থেকে চলতেছে, মানে ড্রাইভারলেস। ওখানে আপনি যে ইয়াতে ঢুকবেন, আপনি ওখানে একটা এটিএম কার্ডের মতো কার্ড আছে। ঠিক আছে, ওই কার্ড ছাড়া আপনি ওখানে ঢুকতেই পারবেন না। আপনি ওখানে যে বিল দিবেন, মানে পেমেন্ট করবেন, ওটা সবগুলো হচ্ছে স্বয়ংক্রিয়। আর দুবাই সরকার আমাদেরকে 10 বছরের জন্য মেট্রো স্টেশনটা কেন দিল? কারণ দুবাই সরকার আমাদের এই ডেমোগুলো দেখছে। বুর্জ খলিফাতে আমাদের অফিসটা কেন দিল? আমাদের ডেমোগুলো দেখছে। এই যে 900 এলইডি স্ক্রিনে আমাদের বিজ্ঞাপনগুলো কেন দিচ্ছে? এখনো আমাদের কোম্পানি আসে নাই। তাহলে ওরা আমাদের সিস্টেম গুলো দেখছে, দেখে কিন্তু আমাদের কোম্পানিকে অ্যালাউ করছে। দুবাইয়ের মতো একটা দুবাইতে প্রত্যেকটা কোম্পানির সদর দপ্তর আছে, কিন্তু আমাদের যে উচ্চতায় আমরা অবস্থান করতেছি, এই উচ্চতায় কেউ যাইতে পারেনি এ পর্যন্ত। ঠিক আছে, দুবাইতে প্রত্যেকটা কোম্পানির, মাইক্রোসফট বলেন, আপনার টুইটার বলেন, ফেসবুক বলেন, গুগল বলেন, প্রত্যেকটা কোম্পানির সদর দপ্তর দুবাইতে আছে। সদর দপ্তর না, সরি, মানে একটা অফিস আছে। সদর দপ্তর তো হচ্ছে এক একটা কোম্পানির সদর দপ্তর এক এক জায়গায়। বিশেষ করে ফেসবুকের সদর দপ্তর হচ্ছে আপনার ইয়াতে, এই কোথায়, আমার আসতেছে না নামটা আসতেছে না, মনে করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, এই টপিক নিয়ে আমি না হ্যাঁ হ্যাঁ, সিলিকন ভ্যালি, দেশটার নাম বলেন ভাই একটু। ইউএসএ না না না, ইউএসএ না, সিলিকন ভ্যালিতে তো অনেক, না 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 না, ইউএসএ না, ইউএসএ না, তো ওখানে ইয়াতে আপনার, আমি আমার স্মরণে আসতেছে না যে আসলে ফেসবুক এবং গুগলের একই জায়গায় হচ্ছে সদর দপ্তর ওদের, মানে ওদের মানে সিলিকন ভ্যালিতে দুজন, না না, সিলিকন ভ্যালিতে একটা আছে। আচ্ছা যাই হোক, ওই প্রসঙ্গে আমি পড়া যাচ্ছে, সিলিকন ভ্যালিতে তো আছে। মানে এটা হচ্ছে ট্যাক্স এর উপর ডিপেন্ড করে। আমি এটা পরে ইয়া করব, আমার আলোচনায় যোগ করব। যাই হোক, আমার স্মরণ নাই, আমি এটা গত বছর সার্চ করছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম যে প্রত্যেকটা কোম্পানির একটা মোটামুটি একটা অফিস আছে দুবাইতে, কিন্তু আমাদের যে উচ্চতায় আমরা অবস্থান করতেছি, সেই উচ্চতায় কেউ যাইতে পারে নাই। হ্যাঁ, তাইলে তাদের যাইতে পারে নাই মানে কি? তাদের কি টাকা পয়সার অভাব ছিল? তাদের কি ডলারের অভাব ছিল? না, তাদের তাদের চিন্তাধারার অভাব ছিল। আমাদের এস স্যারের যে চিন্তা চেতনা, ওই চিন্তা চেতনার সাথে সাথে তাদের তাদের চিন্তা চেতনার মধ্যে তফাৎ ছিল, এই কারণে ওরা যাইতে পারে নাই। তা না হলে ওরাও তো একটা মেট্রো স্টেশনে বিজ্ঞাপন দিতে পারতো, ওরাও তো 900 এলইডি স্ক্রিনে বিজ্ঞাপন দিতে পারতো। হ্যাঁ, ওরাও তো বুরুজ খলিফাতে অফিস নিতে পারতো। ঠিক আছে, এটা হচ্ছে এস স্যারের ধারণা হচ্ছে আমাদের চিন্তা চেতনার অনেক ঊর্ধ্বে। ওই যে বললাম, ইউএস $1 সমান এখানে 125 টাকা। তাহলে আমরা 125 বছর পিছিয়ে আছি তৃতীয় বিশ্বের নাগরিক হিসেবে। তাহলে এস স্যারের চিন্তা চেতনা, বা মাইকেল উইলিয়াম বলেন, তারপরে হচ্ছে আপনার জুলি বলেন, তারপরে ডক্টর বিল উইলিয়াম বলেন, ইনারাও ফাউন্ডার, আমরাও ফাউন্ডার। ওনাদের চিন্তা চেতনা চিন্তা করেন, আর আমাদের চিন্তা চেতনা চিন্তা করেন। তো যাই হোক, এখানে অনেক স্যার ম্যামরা আছেন। আমি আসলে
শুধুমাত্র একটা ফ্রি প্রোডাক্ট থেকে আমাদের কোম্পানি কি পরিমাণ আর্ন করবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আমাদের বর্তমানে মনে করেন ফেসবুকের 300 কোটি ইউজার, আমাদের বেশি না, 100 কোটি হলে এনাফ। এই 100 কোটি আমাদের রিয়েল ইউজার। এই কারণে ফেসবুক বা গুগল বা বর্তমানে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ওগুলোর চাইতে আমাদের কোম্পানিকে বিজ্ঞাপনদাতা সংস্থাগুলো বেশি প্রাধান্য দিবে, কারণ আমাদের প্রত্যেকটা ইউজার হচ্ছে রিয়েল, কোনো ফেক ইউজার না, প্রত্যেকটা হচ্ছে ভেরিফাইড ইউজার। এগুলা হচ্ছে বিজ্ঞাপনদাতা সংস্থাগুলোকে আমাদের যে মার্কেটিং ডিপার্টমেন্ট আছে বা আগামী দিনে থাকবে, কথার কথা এখনো আছে, হয়তো আগামী দিনেও থাকবে, তারা কিন্তু এগুলো ক্ল্যারিফাই করবে ওই বিজ্ঞাপনদাতা এজেন্সিগুলোকে, যে আমাদের এই প্রত্যেকটা মানে ইউজার ইয়া হচ্ছে প্রোফাইল হচ্ছে এই। তখন তারা দেখবে যে এখানে প্রতিটা ইউজারই মানে রিয়েল বিজ্ঞাপন। আমার এই যে বিজ্ঞাপনটা চলতেছে এটা শহীদ দেখতেছে অলরেডি, আমার এই বিজ্ঞাপনটা দেখতেছে এত এত কোটি ইউজার, এত কোটি ইউজার এখানে দেখতেছে। ওখান থেকে কথার কথা প্রতিটা বিজ্ঞাপনের জন্য অ্যাড স্যার মনে করেন ফর এক্সাম্পল আমি বাংলায় বলি 10 টাকা নিবেন, কথার কথা ওখান থেকে কি অ্যাড স্যার আমাদেরকে 1 টাকা দিতে পারেন না? দিলে কি অ্যাড স্যারের কোনো সমস্যা আছে? অ্যাড স্যার তো মানবতার কাজ করতে, অ্যাড স্যার মূলত এগুলাই দিবে। আমি এই জন্য বলি যে আমাদের এখানে ফ্রি ইউজাররাও একটা ইনকাম করবে এক সময়, এক সময় না মানে শুরু থেকে ইনকাম করবে। ওয়েলকাম বোনাস হিসেবে তো সে $10 পাচ্ছে রে ভাই, তাইলে আর কি সমস্যা? এবং প্রতিটা স্টেপে সে এখান থেকে ইনকাম পাবে, যেটা আদার্স কোম্পানিতে সম্ভব না। আজকে ইউটিউব থেকে অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, এই জন্য তাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে, তাকে অনেক রিল বানাতে হচ্ছে, শর্ট ভিডিও বানাতে হচ্ছে, তারপর ভিডিও বানাতে হচ্ছে, ওটা এডিটিং করতে হচ্ছে। হ্যাঁ, অনেক কষ্ট আছে এখানে। আমরা এমনি মনে করি যে এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম, কিন্তু কাঠখড়ও পোড়াতে হয়। আমাদের এখানে কোনো কিছু না করে একটা ইউজার শুধুমাত্র তার লিগ্যাল ওয়েতে, নট ইলিগ্যাল ওয়ে। আপনি ফেসবুকে, আমরা যখন ফেসবুকে প্রোফাইল খুলি, আমাদেরকে ফেসবুকের সাথে আমাদের কোনো এগ্রিমেন্ট নাই। আমরা শুধুমাত্র বিনোদনের জন্য ওর এখানে আসতেছি, ও আমাদেরকে বিনোদন দিচ্ছে, দিয়ে আমাদের মাধ্যমে সে টাকাটা ইনকাম করে নিচ্ছে, আমাদের এমবিও খরচ করতেছে, ওখান থেকেও ইনকাম করতেছে। আমরা বিজ্ঞাপন চাইতে না চাইলেও সে বাধ্য করে আমাদেরকে বিজ্ঞাপন দেখাচ্ছে এবং সেখান থেকে সে ইনকাম নিচ্ছে। বিনিময়ে আমরা ইউজার হিসেবে আমাদের হিসাবের খাতায় শূন্য ছাড়া আর কিছু যোগ হচ্ছে না। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং যারা শুনেছেন আশা করি আপনারা এই বিষয়টা করবেন। আমরা একটা অবস্থান করতেছি, এখান আল্লাহ তাআলার হুকুম ছাড়া এখান থেকে সটকে পড়ার বা ছিটকে পড়ার কোনো অবকাশ নাই। এবং আমাদের স্যার অনেক ঝড়ঝঞ্ঝাট পেরিয়ে এই পর্যন্ত আসছেন এবং স্টিল নাও লেগে আছেন শুধুমাত্র আমাদেরকে ফিনান্সিয়াল ফ্রিডম দেওয়ার জন্য। তো আমাদের উচিত ওনার এবং ওনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং শারীরিক মানসিক সুস্বাস্থ্য কামনা করা আমাদের প্রত্যেকের উচিত। সেটা আমরা আমাদের যার যার ধর্ম বিশ্বাস অনুযায়ী করে যাব প্রতিনিয়ত। এছাড়া আমাদের আসলে আর করার কিছু নাই। আর আমরা সবসময় পজিটিভ থাকবো। কেন পজিটিভ থাকবো? এতগুলো পজিটিভ আমাদের সামনে আছে, পজিটিভের এতগুলো স্টেপ আমাদের সামনে আছে, তারপরও আমরা কেন নেগেটিভ হবো ভাই? এরপরও যদি আপনি নেগেটিভ থাকেন তাহলে এখানে অ্যাশের কিছু নাই, অ্যাশের কোনো কিছু যায় আসে না, অনপেসিভের কিছু যায় আসে না, আমার কিছু যায় আসে না। আব্দুল সুবহান বলেন, হাসনাইন খুরশেদ স্যার বলেন, তারপরে হচ্ছে এসটেপ মাইনুল স্যার বলেন, বা আরো যারা আছেন, তাদের কোনো কিছু যায় আসে না। আপনি নিজের ক্ষতি নিজে করবেন। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো অনেকক্ষণ বললাম, আশা করি ভুলভ্রান্তি থাকতে পারে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সেটা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওভার টু সঞ্চালক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এক্সিলেন্ট, ফায়ার ফায়ার ফায়ার, এক্সিলেন্ট এক্সিলেন্ট, চমৎকার আলোচনা। এক্সিলেন্ট 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 এক্সিলেন্ট। আসলে অতুলনীয়, তুলনাই নাই। এত লম্বা সেশন, এত সুন্দর তথ্য উপাত্ত, এক্সিলেন্ট এক্সিলেন্ট। এগুলি মেমোরিতে রাখা এত সহজ জিনিস নয়। আপনারা একবার ভাবুন তো যে আমি কি বলতে পারবো এইভাবে। তার মানে কি বলতে পারবো না এই জন্য যে আমি মেমোরিতে রাখতে পারিনি, তাহলে সাধনা করিনি, ওইভাবে প্রেম করতে পারিনি, ওইভাবে ভালোবাসাটা তৈরি হয়নি।